আর আপনি যদি এবছর অমরনাথ যাত্রায় যাচ্ছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আমরা আপনাদের জন্য এই ভিডিওতে অমরনাথ যাত্রার জন্য গুরুত্বপূর্ণ টিপস এবং প্রস্তুতির সহজ উপায় নিয়ে এসেছি। আপনার যাত্রার অভিজ্ঞতা আরও সুন্দর করতে ভিডিওটি দেখুন এবং সহযোগিতা করে আমাদের সঙ্গে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাকে অনেক অনেক উপকার দেবে, অনেক অনেক সাহায্য করবে। তো সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। শ্রী অমরনাথ আদিদেব ভগবান শঙ্করের পবিত্র উপাধি। কাশ্মীরে অবস্থিত প্রাকৃতিক বিশাল এবং অলৌকিক গুহায় প্রতি বছর হিমশিবলিঙ্গ পরিদর্শন করার জন্য লক্ষ লক্ষ যাত্রী এই যাত্রা করে থাকে। কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়। একটি মনোরম অভিজ্ঞতা দেয় এই যাত্রা। ভারতের তীর্থস্থানগুলির মধ্যে শ্রী অমরনাথের নাম বিশেষভাবে স্থান পেয়েছে। কাশ্মীরের বরফে ঢাকা পাহাড়ের কোলে অবস্থিত এই পবিত্র গুহা দেখার জন্য অনেক যাত্রী আসে। কেউ কেউ অমরনাথ যাত্রাকে মোক্ষ লাভের উপায় বলে মনে করেন, আবার কেউ কেউ স্বর্গ লাভের উপায় বলে মনে করেন। এই পবিত্র স্থান পরিদর্শন করে একজন ব্যক্তি 23টি তীর্থযাত্রার পুণ্য লাভ করতে পারে। গুহার এক প্রান্তে প্রাকৃতিকভাবে তৈরি হিমশিবলিঙ্গ শক্ত বরফ দিয়ে তৈরি হয়, যেখানে গুহার বাইরে মাইলের পর মাইল পর্যন্ত শুধু কাঁচা বরফ দেখতে পাওয়া যায়। গণেশ পীঠ এবং পার্বতী পীঠও গুহার শক্ত বরফ দিয়ে তৈরি। ভারতভূমির প্রতিটি অংশই তীর্থস্থান, আর কাশ্মীরকে তীর্থস্থানের স্বর্গ বলা হয়। অমরনাথে অবস্থিত পার্বতী পীঠ 51 পীঠ শক্তিপীঠের মধ্যে একটি। কৈলাস মানস সরোবর যাত্রার পর অমরনাথজির যাত্রা ভারতের সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটি যাত্রা। অমরনাথের যাত্রা অত্যন্ত কঠিন এবং প্রত্যেক যাত্রীকেই অনেক আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, কখনো আবার ধস। প্রতিটি পদক্ষেপে শিব ভক্তদের পরীক্ষা দিতে হবে, কিন্তু এই সমস্ত অসুবিধা সত্ত্বেও ভক্তরা পূর্ণ উৎসাহের সাথে বাবা বরফানিকে দেখতে তার গুহায় পৌঁছে যায়। বিশ্বাস এই যে কোনো ভক্ত এই পবিত্র গুহা নির্মিত শিবলিঙ্গকে সত্যিকারের চিত্তে দর্শন করে তিনি মোক্ষ লাভ করেন। এই পবিত্র স্থান পরিদর্শন করে একজন ব্যক্তি 23টি তীর্থযাত্রার পুণ্য লাভ করতে পারে। এটাও বিশ্বাস করা হয় যে অমরনাথ তীর্থযাত্রা করলে স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই কারণেই এত কঠিন যাত্রা সত্ত্বেও ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে এই যাত্রা শেষ করে এবং তাকে দর্শন করে বাবা বরফানির আশীর্বাদ প্রাপ্ত হয়। সকল যাত্রীরা মনোযোগ সহকারে শুনবেন। আপনাকে যা যা করতে হবে। প্রত্যেক রেজিস্টার্ড যাত্রী যাত্রা শুরু করার আগে জম্মু অথবা শ্রীনগরের বিভিন্ন ক্যাম্প থেকে নির্ধারিত স্থান থেকে RFID কার্ড সংগ্রহ করবেন এবং RFID কার্ড সংগ্রহ করা বাধ্যতামূলক। জেনে রাখবেন, আপনার যাত্রা রেজিস্ট্রেশন থাকলেও, পারমিট থাকলেও RFID কার্ড ছাড়া আপনাকে যাত্রা ট্র্যাকে অ্যালাউ করা হবে না। আবারও বলছি, RFID কার্ড ছাড়া কোনো ভক্তকেই যাত্রা করতে অ্যালাউ করবে না। আর এই RFID কার্ডটি কি, কোথায় পাওয়া যাবে, কেমন দেখতে, কি উপকারিতা, এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে সম্পূর্ণ RFID কার্ড সম্পর্কে, সেটা আপনারা দেখে নেবেন। আমি ওপরের আই বাটনে ইনফরমেশন দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও আপনাদের জন্য এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। নাম্বার 2, RFID কার্ড সংগ্রহের জন্য আপনার আধার কার্ড অবশ্যই লাগবে, তাই আধার কার্ডের ডিটেল সঙ্গে নিয়ে যাবেন। নাম্বার 3, সেফটি এবং সিকিউরিটি ও যাত্রা নিরাপত্তার জন্য যাত্রা চলাকালীন সর্বদা
এই RFID ট্যাগটি বা কার্ডটি আপনার গলায় ঝুলিয়ে রাখবেন। নাম্বার 4, পর্যাপ্ত পরিমাণে পশমি পোশাক সঙ্গে রাখুন, কারণ তাপমাত্রা কখনো কখনো হঠাৎ করে 5 ডিগ্রি থেকে -2 পর্যন্ত নেমে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে ঠান্ডা ওখানে হতে পারে। নাম্বার 5, ছাতা, উইন্ড চিটার, রেইনকোট, ওয়াটারপ্রুফ জ্যাকেট এবং ওয়াটারপ্রুফ জুতা সঙ্গে রাখবেন, কারণ এই এলাকার আবহাওয়া ভীষণভাবে অপ্রত্যাশিত। নাম্বার 6, আপনার জিনিসপত্র যাতে ভিজে না যায় সেই জন্য আপনার জামা কাপড় এবং খাবার দাবারের জিনিসগুলি একটি উপযুক্ত ওয়াটারপ্রুফ ব্যাগে ভরে নেবেন। নাম্বার 7, আপনার পকেটে একটি নোটবুক রাখুন বা একটা নোট রেখে রাখবেন, একটা কাগজে লিখে রাখবেন আপনার নাম, ঠিকানা, আপনার নিজের ফোন নাম্বার এবং আপনার বাড়ির আরও 2-3 জনের ফোন নাম্বার লিখে রাখবেন এবং কোন তারিখে আপনি দর্শনের জন্য গিয়েছেন বা যাচ্ছেন সেই ডিটেলসটাও কিন্তু লিখে আপনার পকেটে রেখে দেবেন, খুব কাজে আসবে। নাম্বার 8, আপনার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, যাত্রা পারমিট সঙ্গে রাখবেন। আরও গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই সমস্ত ডকুমেন্টের বেশ কয়েক কপি জেরক্স কপিও রেখে দেবেন, একটা ফোল্ডার বানিয়ে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। নাম্বার 9, শ্রী অমরনাথজি যাত্রায় হাইপোথার্মিয়া এড়াতে স্বাস্থ্য পরামর্শ অবশ্যই করে নেবেন। আর এই হাইপোথার্মিয়া কি সে ব্যাপারে আমার আরও একটি ভিডিও আছে শুধু হাইপোথার্মিয়া সম্পর্কে, আর সেই ভিডিওটার লিংক আমি উপরের আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। নাম্বার 10, যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করতে অনুগ্রহ করে প্রতিদিন 4 থেকে 5 কিলোমিটার হাঁটা অভ্যাস করুন। আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং যোগা করুন। প্রচুর পরিমাণে গভীর শ্বাস প্রশ্বাসের প্রাণায়াম করতে হবে আপনাকে, যাতে আপনাকে সাহায্য করবে অত উঁচুতে চড়াই করতে এবং হাঁটার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো প্রচুর পরিমাণে জল খাওয়া প্র্যাকটিস করুন। নাম্বার 11, অনুগ্রহ করে সঠিক জুতো পরবেন। পশমি কাপড় ছাড়া আপনার যাত্রা করা সম্ভব নয়। সব সময় পরিচয়পত্র, রেজিস্ট্রেশন পারমিট, রেইনকোট, ছাতা ইত্যাদি সঙ্গে রাখবেন। নাম্বার 12, 70 বছরের বেশি বয়সী এবং 13 বছরের কম বয়সীরা কখনোই যাত্রাপথে আসবেন না, তাদের রেজিস্ট্রেশন হবে না। 6 সপ্তাহের গর্ভাবস্থার মহিলাদের জন্য তীর্থযাত্রা করার কোনো অনুমতি নেই। মনে রাখবেন, 6 সপ্তাহের গর্ভবতী মহিলারা যারা আছেন তারা তীর্থযাত্রা করার জন্য কোনোভাবেই অনুমতি পাবেন না। নাম্বার 13, আপনার যাত্রা শুরু করার আগে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং আপনার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেবেন, যেহেতু আপনার মেডিকেল সার্টিফিকেট বানাবার সময় জেনে যাবেন আপনার কি সমস্যা আছে না আছে। নাম্বার 14, যখন ওপরে চড়াই করবেন ধীরে ধীরে হাঁটুন। নিয়মিতভাবে বিরতিতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবেন, মানে হলো আপনি যদি 5 মিনিট হাঁটেন 5 মিনিট একটু বসে আরাম করে নেবেন। কোনো রকম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যাত্রার সময় অসুস্থতা, অস্বস্তির কোনো লক্ষণ থাকলে তৎক্ষণাৎ নিচের উচ্চতায় নেমে আসবেন। মনে করুন আপনি একটু উপরে উঠে গেছেন, সেখানে প্রচুর পরিমাণে আপনার দমের কষ্ট হচ্ছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, আপনি একটু কষ্ট করে নিচে নেমে আসবেন। মানে যতটা এগিয়ে গেছেন আবার পিছিয়ে আসতে হবে, এসে দেখবেন আপনার অনেক ভালো লাগবে। বা কাছাকাছি যদি কোনো মেডিকেল ক্যাম্প থাকে বা কোনো লঙ্গরখানা থাকে সেখানে চলে যাবেন, গিয়ে বসে পড়বেন, রেস্ট নেবেন। সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, বসে থাকবেন, বসে বসে জোরে জোরে নিঃশ্বাস নেবেন। মুখ খুলে নিতে পারেন, শুধু নাক দিয়ে নিঃশ্বাস, বিভিন্নভাবে নিঃশ্বাস নেওয়া প্র্যাকটিস করতে হবে। আর এই জন্যই আমি বলছি যাত্রা শুরু করার আগে যোগাভ্যাস করতে হবে, প্রাণায়াম প্র্যাকটিস করতে হবে আপনাকে। নাম্বার 15, আপনার জিনিসপত্র যাতে ভিজে না যায় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। বড় দেখে একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট নেবেন, তার মধ্যেই আপনার ব্যাকপ্যাক সমস্ত কিছু থেকে যাবে। নাম্বার 16, মহিলা যাত্রীদের ট্রেকিংয়ের সময় শাড়ি পরা এড়িয়ে চলতে হবে। মহিলারা কেউ শাড়ি পরে যাত্রা করতে বেরোবেন না,
সালোয়ার কামিজ, প্যান্ট শার্ট, ট্র্যাক স্যুট পরতে পারেন, তাতে আপনার যাত্রা করতে সুবিধা হবে। এটা জেনে রাখবেন, সমস্ত মহিলা তীর্থযাত্রীদের বলছি আপনারা শাড়ি পরা এড়িয়ে চলবেন, শাড়ি পরে যাত্রা করতে বেরোবেন না। নাম্বার 17 বহুত ইম্পর্টেন্ট, দয়া করে খালি পেটে কেউ যাত্রা করবেন না। খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে তবে যাত্রা করতে সুবিধা হবে। একদম খালি পেটে যাবে না, তাহলে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। নাম্বার 18 আপনার স্বাভাবিক ক্ষমতার বাইরে হাঁটবেন না, অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত হাঁটার দরকার হাঁটবেন, আর না হলে আপনি বাকি সময়টা লঙ্গরখানায় বা কোনো তাঁবুতে রেস্ট নিয়ে নেবেন। নাম্বার 19 যাত্রা চলাকালীন অনুগ্রহ করে দারোয়ান, ঘোড়া, টিট্টু এদের সাথে দল বেঁধে হাঁটবেন বা যাত্রা করবেন। নিশ্চিত করুন যে তারা যেন আপনার দৃষ্টির বাইরে না চলে যায়, মানে তাদের সঙ্গে সঙ্গে রাখবেন, চোখে চোখে রাখবেন। এইভাবে অনেক সময় কি আপনার জিনিসপত্র কিন্তু হারিয়ে যাওয়ার চান্স থাকে। সবসময় খেয়াল রাখবেন যে পিট্টু বা যে ঘোড়া বা যে কারো সাহায্য নেবেন তাকে যেন সঙ্গে সঙ্গে চোখে রাখবেন বা আপনি তার সঙ্গে সঙ্গে যাবেন, তাকে কখনোই দৃষ্টির আড়াল করবেন না। নাম্বার 20 অনুগ্রহ করে ট্র্যাকে আপনার সহযাত্রীদের সাহায্য অবশ্যই করবেন। অনুগ্রহ করে কোনো শর্টকাট রাস্তা নেওয়ার চেষ্টা করবেন না। অনেকে দেখবেন যে একটু উঁচু আছে, পাহাড় টপকে চলে যাওয়ার চেষ্টা করে, সেটা করবেন না। আপনার যে ট্র্যাকে সেই ট্র্যাকে আপনি হাঁটবেন। আর দেখবেন যেখানে যেখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে বা চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নতে যেখানে থামার সেখানে থামবেন, বা যেখানে সতর্কভাবে যেতে হবে সেইভাবে যাবেন। সবসময় চোখ কান নাক খুলে আপনি যাত্রা করবেন, তাহলে আপনি অনেক সেফটি অনুভব করতে পারবেন। নাম্বার 21 আপনার গ্রুপের কোনো সদস্য যদি নিখোঁজ হয় তাহলে অনুগ্রহ করে পুলিশের সহায়তা নেবেন এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে সেটাকে প্রচার করবেন বারবার, তাহলে আপনার নিখোঁজ সঙ্গী বা সাথী বা যাত্রী আপনার কাছে চলে আসতে পারবে। নাম্বার 22 সম্পূর্ণ যাত্রা এলাকায় লঙ্গরখানাগুলিতে বিনামূল্যে খাবারের সুবিধা পাওয়া যায়। আপনার যা ইচ্ছা আপনি তাই খেতে পারবেন। তবে আমি আপনাকে অনুরোধ করব, অনুগ্রহ করে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাবেন এবং নির্ধারিত খাবারের মেনু অনুসরণ করবেন, এবং কি কি খাওয়া হবে এবং কি কি খেতে হবে সে ব্যাপারে আমি একটা ডায়েট চার্ট বা মেনু একটা চার্ট বানিয়ে দেবো একটা পরের ভিডিওতে। সেটা যদি আপনারা দেখতে চান কমেন্টস করে বলতে পারেন, আমি তার উপরে একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। নাম্বার 23 পবিত্র গুহাটি 14,000 ফুট উপরে অবস্থিত। অনুগ্রহ করে উচ্চতার অসুস্থতার পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পবিত্র গুহায় রাত্রি যাপন করার কথা কেউ ভাববেন না। রাত্রি যাপন এড়িয়ে চলবেন, ওখানে রাত্রি যাপন করবেন না। এমন করবেন যে দিনে দিনে দেখে আবার যাতে আপনি ফিরতে পারেন, এইটা সবসময় মাথায় রাখবেন। নাম্বার 24 অনুগ্রহ করে উচ্চতার অসুস্থতার লক্ষণ উপেক্ষা করবেন না। অর্থাৎ আপনি হাই অল্টিটিউড সিকনেস অনেকের হয়, যে একটু উপরে উঁচুতে উঠে গেলেই তাদের একটা আনইজিনেস আছে, ভমিটিং ভাব আসে, মাথা ঘুরে, চক্কর চলে, চোখ বন্ধ হয়ে যায়, অনেক কিছু সমস্যা হয়। সেই সমস্যা যখনই আপনি অনুভব করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মেডিকেল সহায়তা নিয়ে নেবেন, বসে পড়বেন। নাম্বার 25 অনুগ্রহ করে অ্যালকোহল, ক্যাফেইনযুক্ত পানীয় বা ধূমপান করবেন না। আর আরেকটি বলে রাখি, অনুগ্রহ করে কেউ প্লাস্টিক ব্যবহার করবেন না। প্লাস্টিকের বোতল ও প্লাস্টিকের ব্যাগ এসবগুলো ইউজ করবেন না, এবং এই আবর্জনা যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না। পৃথিবী, জল, বায়ু, আগুন এবং আকাশ ভগবান শিবের অবিচ্ছেদ্য অঙ্গ। দয়া করে পরিবেশকে সম্মান করুন এবং যাত্রা এলাকাকে দূষিত করার হাত থেকে আপনি রক্ষা করবেন, এটা আপনার দায়িত্ব। অর্থাৎ প্রত্যেক যাত্রীর দায়িত্ব এলাকাকে দূষিত না করা। নাম্বার 26 দয়া করে ধার্মিক মনে যাত্রা করবেন। পবিত্র লিঙ্গমে মুদ্রা, অনেকে কয়েন ছুঁড়ে দেয় বা নোট দেয়, বা অনেকে চূর্ণি নিয়ে যায় দেওয়ার জন্য, এগুলো করবেন না। এইখানে এইসবগুলো প্রচলন নেই। যা আপনাকে প্রসাদ দেওয়া হবে সেই প্রসাদের আপনার সঙ্গে সঙ্গে সেই সবগুলোই ফেরত দেওয়া হবে, কোনো কিছুই ওখানে রাখা হয় না। তো আপনি দয়া করে, অনেকে অভ্যেস আছে যে কয়েন ছুঁড়ে দেওয়া, নোট ছুঁড়ে দেওয়া, সেইগুলো যেন করবেন না। জরুরি পরিস্থিতিতে অনুগ্রহ করে নিকটের ক্যাম্পে বা ডিরেক্টর
বা পুলিশ কন্ট্রোল বা যে সমস্ত আধা সামরিক বাহিনী আছে, মিলিটারিরা আছে, তাদেরকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং এইখানেও কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদের সুবিধা হবে। এই সব নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। লাস্ট, যাত্রীদের খুব ভোরে তাদের যাত্রা শুরু করতে হবে। বিকেল 3টের আগে জহর টানেল অতিক্রম করার আমি পরামর্শ দিচ্ছি। তো এইগুলো আপনাকে মেনে চলতে হবে, এইগুলো আপনাকে করতে হবে, তো এগুলো খেয়াল রাখবেন। এবার আমি বলবো যে যেগুলো আপনি করবেন না, সকল যাত্রীরা মনোযোগ সহকারে শুনবেন। আপনাকে যা করতে হবে না যাত্রা চলাকালীন বা যাত্রার আগে বা প্রস্তুতি নেবার সময়, যে কোনো রেজিস্টার্ড যাত্রী RFID কার্ড ছাড়া যাত্রা শুরু করবেন না। নাম্বার 2, উচ্চতার অসুস্থতার উপসর্গকে উপেক্ষা করবেন না। কোনো রকম সিমটমস পেলেই সঙ্গে সঙ্গে আপনি নিশ্চয়ই ইনফর্ম করবেন। আপনার কাছাকাছি কোনো মেডিকেল ক্যাম্প বা মিলিটারিদের বা অন্য কোনো লঙ্গরখানাকে, তারা নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন। অ্যালকোহল বা ধূমপান বা ক্যাফেনযুক্ত কোনো পানীয় আপনারা পান করবেন না। সতর্কীকরণ বিজ্ঞপ্তি দ্বারা চিহ্নিত স্থানগুলিতে থামবেন না। আর যেখানে লেখা আছে এখানে দাঁড়াবেন না, ওখানে প্লিজ দাঁড়াবেন না, এগিয়ে যাবেন। যেখানে লেখা আছে সাবধানে চলুন, সাবধানে চলবেন। যেখানে লেখা আছে দেখবেন যে এই দিকে চলুন, ওই দিকে যাবেন না, তাহলে যেদিকে দৃষ্টি দেওয়া করা আছে চিহ্নিত করা সেই দিকেই যাবেন। নেক্সট হচ্ছে চপ্পল ব্যবহার করবেন না কেউ, কারণ পবিত্র গুহার যাত্রার পথে অনেক উত্থান আছে, অনেক চড়াই, অনেক উতরাই আছে। সেই সব পাহাড়ি পথ হাঁটার জন্য কেউ চপ্পল ব্যবহার করবে না। লেসযুক্ত ট্রেকিং জুতো পরবেন। রুটে কোনো রকম শর্টকাট নেবার চেষ্টা করবেন না, এটি খুব বিপজ্জনক। আরও কয়েকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। যাত্রা এলাকায় নেটওয়ার্ক কানেক্টিভিটি BSNL, জিও এবং এয়ারটেল প্রিপেড এবং প্রি অন পোস্ট এই সিম কার্ড আপনি পেতে পারেন। বিভিন্ন বেস ক্যাম্প থেকে আপনি এই কার্ড সংগ্রহ করতে পারেন। বুঝতে পারলেন? তাহলে ওইখানে কানেক্টিভিটি আগে ছিল না, তবে এখন হয়েছে। BSNL পাবেন, জিও পাবেন, এয়ারটেলে কানেক্ট পাবেন। আপনি জম্মু কাশ্মীরে পৌঁছেই কিন্তু আপনি আপনার ডকুমেন্ট শো করিয়ে আপনি প্রিপেড একটা কার্ড নিয়ে নিতে পারেন বা প্রি অন পোস্ট একটা কার্ড নিয়ে নিতে পারেন। ওখান থেকে সব ডকুমেন্ট সাবমিট করে কিছু ফটোগ্রাফির সঙ্গে নিয়ে যাবেন, প্রায় 10-12টা আপনার পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ নিয়ে যাবেন, কখন কোন কাজে লেগে যাবে। আর ওই সিম কার্ডগুলো আপনি ওখানে ইউজ করে ওখানেই আপনি ছেড়ে দিয়ে আসতে পারেন, কারণ ওই সিম কার্ডগুলো আর এখানে কাজ করবে না। শুধু ওই কদিনের জন্য, যতদিন আপনি জম্মু কাশ্মীর অমরনাথ যাত্রায় থাকবেন ততদিন ব্যবহার করার জন্য আপনি এইরকম শর্ট রেঞ্জের আপনি সিম কার্ড পেতে পারেন। ডোমেল এবং চন্দনবাড়ি অ্যাক্সেস কন্ট্রোল গেটগুলিতে শুধুমাত্র সকাল 5টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে। বুঝতে পারছেন? তার মানে আপনাকে বালতাল বা পাহেলগাম দিয়ে যখন যাবেন, যে গেট খোলা হবে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত, মানে 11টার পরে যাত্রা ওখান থেকে আর অ্যালাউ করা হবে না। আর সিমিলারলি পঞ্চতরণতে 3টের পর থেকে আর গুহার দিকে যাত্রা করতে দেওয়া হবে না। তো 3টের আগে পঞ্চতরণতে যারা পৌঁছে যাবে তারা পবিত্র গুহার দিকে যাত্রা করতে পারবে। 3টে বেজে গেলে পঞ্চতরণেতেই কিন্তু আপনাকে হল্ট করতে হবে, ওই টেন্টেই থাকতে হবে, আগে যেতে দেওয়া হবে না। এই ইনফরমেশন কিন্তু আপনাদের খুব কাজে লাগবে, সেইভাবে আপনারা যাত্রা পরিকল্পনা এবং আপনি যাত্রা করতে পারবেন। হেল্প ডেস্কের জন্য কিছু নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা নোট করে নিয়ে নেবেন। আশা করি আজ আপনাদের যা বললাম তাতে আপনাদের যাত্রা আরও মসৃণ করে তুলবে এবং সাহায্য করবে। এই ভিডিওটি ভালো লাগবে নিশ্চয়ই। ভোলে বাবার সকল ভক্তদের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন, লাইক করুন। সকল ভক্তদের যাতে উপকার হয় সেই উপকারটা আপনারা করবেন। সকলের উপকার হোক, মঙ্গলময় হোক, এটাই আমার আসল উদ্দেশ্য। এমনই সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের নিজেদের মধ্যে, সকল ভক্তদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিন। ভালো থাকবেন, আপনার যাত্রা মঙ্গলময় হোক। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় ভোলে, হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ।